ছিল শক্তির প্রকারভেদ। 8 রকম শক্তির কথা বলা হয়েছিল: যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। এই 8 রকম শক্তির কথা বলা হয়েছিল। তার মধ্যে আমাদের এই চ্যাপ্টারে যেটা পড়া সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। আমরা ওই যে বাকি যে 7টার কথা বললাম, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, এগুলো অন্যান্য চ্যাপ্টারে পড়বো। আমাদের এই চ্যাপ্টারে যান্ত্রিক শক্তি পড়ার বিষয়। যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তু তার অবস্থান পরিবর্তনের জন্য বা আকৃতি পরিবর্তনের জন্য বা বস্তুর গতির জন্য যে শক্তি বস্তুর মধ্যে থাকে বা বস্তুটি যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির সংজ্ঞা: কোনো বস্তুর অবস্থান বা আকৃতি পরিবর্তন অথবা গতির জন্য যে কার্য করার সামর্থ্য তাকে যান্ত্রিক শক্তি বলে। এবার যান্ত্রিক শক্তি দুই প্রকার। একটা হচ্ছে বস্তুর অবস্থান বা আকৃতি পরিবর্তন, আর একটা হচ্ছে গতি। অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য বস্তুর যান্ত্রিক শক্তিকে বলা হয় স্থিতি শক্তি, আর বস্তুর গতির জন্য যে শক্তি থাকে তাকে বলা হয় গতি শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটাকে আমরা বলছি স্থিতি শক্তি, আর হচ্ছে গতি শক্তি। এবার স্থিতি শক্তি যদি কাকে বলে, স্থিতি শক্তি কি জিনিস আমরা শুধু এই অংশটা যদি লিখে দেই, বস্তুর অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে কার্য করার সামর্থ্য থাকে তাকে বলা হয় স্থিতি শক্তি। বস্তুর অবস্থান বা আকৃতিগত পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য থাকে তাকে স্থিতিশক্তি বলে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে স্থিতিশক্তি হয়? স্থিতিশক্তি কিন্তু শুধু সংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করলে স্থিতিশক্তি সঞ্চিত হয়। অসংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তির কোনো অস্তিত্ব নেই। তাহলে সংরক্ষী বল ক্ষেত্রেই স্থিতিশক্তির অস্তিত্ব আছে, কিন্তু অসংরক্ষী বল ক্ষেত্রে স্থিতিশক্তির অস্তিত্ব নেই। তাহলে স্থিতিশক্তি শুধুমাত্র থাকে সংরক্ষী বলের ক্ষেত্রেই, অসংরক্ষী বল ক্ষেত্রে স্থিতিশক্তির অস্তিত্ব নেই। সেখানে তাহলে কি হয়? কার্য অন্য শক্তিতে পরিণত হয়ে যায়। এই ক্ষেত্রে কৃতকার্য অন্য শক্তি, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, অন্য শক্তিতে পরিণত হয়ে যায়। কোন ক্ষেত্রে? যখন নাকি বল থাকবে অসংরক্ষী। যখন অসংরক্ষী বল হয় তখন যে কার্য করা হয় সেই কার্য অন্য শক্তিতে পরিণত হয়ে যায়। অন্য শক্তি বলতে তাপ শক্তি, আলোক শক্তিতে পরিণত হয়। যেমন ঘর্ষণ বল অসংরক্ষী বল। ঘর্ষণ বলের ক্ষেত্রে যদি কার্য করা হয় সেই কার্যটা তাপ শক্তি বা আলোক শক্তিতে পরিণত হয়ে যাবে। কিন্তু অভিকর্ষ বল সংরক্ষী বল। অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তু আমরা যদি উপরে ওঠাই, মানে কার্য করি, তাহলে এই ক্ষেত্রে বস্তুর মধ্যে স্থিতিশক্তি সঞ্চয় হয়। কোন ক্ষেত্রে স্থিতিশক্তি সঞ্চয় হয়? সংরক্ষী বলের উদাহরণ একটা অভিকর্ষ বল। স্থিতিশক্তির সৃষ্টি শুধুমাত্র সংরক্ষী বল ক্ষেত্রেই হয়, অসংরক্ষী বল ক্ষেত্রে হয় না। ঘর্ষণ বলের ক্ষেত্রে তাহলে স্থিতিশক্তি হবে না। এবার স্থিতিশক্তি কত প্রকার? স্থিতিশক্তি দুই প্রকার। স্থিতিশক্তি সাধারণত দুই প্রকার। শক্তি সাধারণত দুই প্রকার। একটাকে আমরা বলি অভিকর্ষীয় স্থিতিশক্তি, আরেকটাকে বলি আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এখন আমরা যদি বলি অভিকর্ষীয় স্থিতিশক্তিটা কি? নাম্বার 1, অভিকর্ষীয় স্থিতিশক্তি। ওই যে বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য অভিকর্ষীয় স্থিতিশক্তি হবে, আর আকৃতি পরিবর্তনের জন্য হবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষ ক্ষেত্রে
বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য বস্তু যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। তাহলে অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তিটা হয় সেটাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। যেমন আমি যদি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তুলি, এইখানে একটা বস্তুকে নিয়ে গেলাম এই বিন্দুতে, এটা এই উচ্চতা, এম ভরের বস্তু, এম ভরের বস্তুকে উপরে তুলতে আমাদের বল প্রয়োগ করতে হলো এফ। নিচের দিকে কি বল ক্রিয়া করবে? ওজন। উপরে তুলতে গেলে ঠিক ওজনের সমান বল দিয়ে উপরে তুলতে হবে। তাহলে সমান বল দিয়ে, ওজনের সমান বল দিয়ে উপর দিকে আমরা তুলছি, এই উচ্চতায় নিয়ে গেলাম। তাহলে এখানে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ কত? এম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় তুললে, তাহলে এখন আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি দেখব। তার আগে তাহলে স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিস্থাপক স্থিতিশক্তি সঞ্চিত হবে। তাহলে একটা স্প্রিং এর স্থিতিস্থাপক স্থিতিশক্তি কত সেটা আমরা বের করতে চাই। সবার আগে তার আগে একটু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক কাকে বলে। স্প্রিং এর বল ধ্রুবক, এই একটা স্প্রিং, নিচে আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি নিচে। বল প্রয়োগ করলে কি হবে? স্প্রিংটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। বল যদি অল্প দেই, দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে অল্প হবে। বল যদি বেশি দেওয়া হয়, দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। যত জোরে টানবো, জোরে টানা মানে বেশি বল প্রয়োগ করা। তাহলে বলের সঙ্গে আমি যদি এখানে বল প্রয়োগ করি, আচ্ছা এই স্প্রিং, এটা বল প্রয়োগ করলে একটু বড় হয়ে গেল, এখানে বল প্রয়োগ করা হলো, এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেল মনে কর। স্প্রিংয়ের প্রযুক্ত বল হচ্ছে এফ, দৈর্ঘ্য বৃদ্ধি যদি এক্স হয়, প্রযুক্ত বল সমানুপাতিক দৈর্ঘ্য বৃদ্ধি। যত বেশি বল প্রয়োগ করব তত দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, সেই জন্য প্রযুক্ত বল আর দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক হবে। তার মানে এফ যদি প্রযুক্ত বল হয়, এফ সমানুপাতিক এক্স। তাহলে এফ ইকুয়াল টু দিলে একটা ধ্রুবক দিতে হয়, কে এক্স দিলাম। তাহলে এই যে কে একটি সমানুপাতিক ধ্রুবক, একে স্প্রিংয়ের বল ধ্রুবক বলে। এই কেটাকেই বলা হয় বল ধ্রুবক। কে ইজ ইকুয়াল টু কি অ্যাকচুয়ালি? তাহলে কি দাঁড়াচ্ছে? এফ বাই এক্স। কে এর সংজ্ঞা, বল ধ্রুবক কাকে বলে? বল ধ্রুবকের সংজ্ঞা যদি বলে, দেখ আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু 1 বসাই, তাহলে কে ইজ ইকুয়াল টু কিন্তু এফ হবে এই সমীকরণটাতে। এক্স ইজ ইকুয়াল টু 1 বসালে কে ইজ ইকুয়াল টু এফ। তার মানে সংজ্ঞাটা আমাদের দাঁড়াচ্ছে, একটা স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে যত বল প্রয়োগ করতে হয় তাকে বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক। স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যত পরিমাণ বলের প্রয়োজন তাকে স্প্রিংয়ের বল ধ্রুবক বলে। এর এসআই একক, কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, এফ মানে নিউটন পার মিটার। এর এসআই একক নিউটন পার মিটার, বল ধ্রুবকের একক। কারণ বল ধ্রুবক দেখা যাচ্ছে বল বাই দৈর্ঘ্য, তাহলে বলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ, মানে নিউটনকে মিটার দিয়ে ভাগ করলে বল ধ্রুবকের একক হয়। আসলে বল ধ্রুবকটা কী প্রকাশ করে? একটা স্প্রিং কত শক্ত, কোনো স্প্রিং একটু টান দিলেই বড় হয়ে যাচ্ছে, অল্প বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি অনেকটাই হয়ে যাচ্ছে। এবার কোনো স্প্রিং অনেক পরিমাণ বল প্রয়োগ করে সামান্য দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। তার মানে একটা স্প্রিং কতটা নমনীয় বা শক্ত সেটাকে আমরা বলছি বল ধ্রুবক। বুঝতে পারছিস? একটাকে সামান্য বল দিলে অল্প দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আরেকটাকে সামান্য বল দিলে অনেক বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বল ধ্রুবক কার বেশি? এরকম দুটো স্প্রিং, একটা আমি এইখানেও এফ বল দিলাম, এটা অনেক বড় হয়ে গেল, এই রকম হয়ে গেল এফ বল দেওয়াতে, আর এটাকে এফ বল দেওয়াতে বেশি বাড়লই না,
একটুখানি বাড়লো, সমান বল দিলাম, কোন স্প্রিংটা শক্ত বেশি? এইটা, তাহলে বল ধ্রুবক এর বেশি। দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে স্প্রিংয়ের বল ধ্রুবক ব্যস্তানুপাতিক। বল যদি একই হয় তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কম কার, তার বল ধ্রুবক বেশি। আবার দৈর্ঘ্য বৃদ্ধি যদি এক হয়, এবার এই দুইটাকে যদি আমি দৈর্ঘ্য বৃদ্ধি সমান করতে চাই, দুইটা স্প্রিংকে, এই দুটো স্প্রিংকে দৈর্ঘ্য বৃদ্ধি আমি সমান, এটারও দৈর্ঘ্য বৃদ্ধি যা করব এইটারও দৈর্ঘ্য বৃদ্ধি সমান করব। এইবার এইখানে বল লাগলো F1, এখানে মনে কর বল লাগলো F2, F2টা F1 থেকে বড়, সমান দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালাম, এটাও x এটাও x। যদি F1 থেকে F2 বল বেশি হয়, এখানে যদি বেশি বল লাগে, তাহলে বল ধ্রুবক কার বেশি হবে? F2টা বেশি, তাহলে বল ধ্রুবক কোথায় বেশি হবে? কোন স্প্রিংটার? এই স্প্রিংটা, তাহলে বল ধ্রুবক বেশি হবে, কারণ বলের সঙ্গে বল ধ্রুবক কি সমানুপাতিক। দৈর্ঘ্য বৃদ্ধি যদি সমানই হয় তাহলে বলের সঙ্গে বল ধ্রুবক সমানুপাতিক। আবার যদি বল সমান হয় দুটো স্প্রিংয়ের ক্ষেত্রে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে বল ধ্রুবক ব্যস্তানুপাতিক। স্প্রিংয়ের স্থিতিশক্তি অবশ্যই প্রসারিত স্প্রিংয়ের, প্রসারিত না করলে বা সংকুচিত না করলে তার স্থিতিশক্তি হয় না। প্রসারিত স্প্রিংয়ের স্থিতিশক্তি বা সংকুচিত স্প্রিংয়ের স্থিতিশক্তি। আমি ধরে নিচ্ছি একটা স্প্রিং, এই স্প্রিংটার উপরের প্রান্ত আটকে নিচের প্রান্তে আমি বল প্রয়োগ করব। বল প্রয়োগ করে আমি দৈর্ঘ্য বৃদ্ধি এর ঘটালাম x, এখানে F বল প্রয়োগ করলাম, এই দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো x। এখন দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো মানে এই বল একটা কার্য করলো, বল প্রয়োগ করা হলো, বলের প্রয়োগ বিন্দু সরণ হলো, তাহলে বল এখানে কার্য করলো। এই বল দ্বারা কার্যটাই স্প্রিংয়ের স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে স্প্রিংটির স্থিতিশক্তি কত? বল দ্বারা কার্য। এখন কার্যের সূত্র কি আমরা জানি? বল ইন্টু সরণ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হয়, বল ইন্টু সরণ তখনই হবে যদি বলটা সমান থাকে সব সময়। যতক্ষণ ধরে বল প্রয়োগ করা হচ্ছে বস্তুর উপর, ততক্ষণ যদি বলের মান যদি চেঞ্জ না হয়, একই সমান বল প্রয়োগ করা হয়, তখনই বল ইন্টু সরণ। কিন্তু বল যদি চেঞ্জ হয়ে যায় তখন তো বল ইন্টু সরণ করলে হবে না। এইখানে বল তো চেঞ্জ হয়। শুরুতে x দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য স্প্রিংয়ের শুরুতে বলের পরিমাণ 0 থাকে। যখন দৈর্ঘ্য বৃদ্ধি হয় নাই তখন বল কত? বল প্রয়োগ করিনি, তখন দৈর্ঘ্য বৃদ্ধি 0। অল্প বল প্রয়োগ করলাম, দৈর্ঘ্য বৃদ্ধি অল্প হলো। এবার আরেকটু দৈর্ঘ্য বৃদ্ধি করতে আরেকটু বেশি বল লাগবে, আরেকটু দৈর্ঘ্য বৃদ্ধি করতে তাহলে বলের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে শুরুতে বলের পরিমাণ 0 হয়, শেষে বলের পরিমাণ গিয়ে F। তাহলে এখানে কৃতকার্য কী করে বার করব? বলটা তো অসমান, তাহলে আমি এক্ষেত্রে গড় নিব। তাহলে এখানে কার্য বলতে তাহলে গড় বল ইন্টু সরণ। তাহলে স্প্রিংয়ের স্থিতিশক্তি বল দ্বারা কার্য, কার্য মানে এখানে বল কত? বল অ্যাকচুয়ালি নিলে হবে না, নিতে হবে গড় বল। তাহলে বল ইন্টু সরণ লিখলে কিন্তু আমাদের হচ্ছে না, কি লিখতে হচ্ছে? গড় বল ইন্টু সরণ। গড় বল কত? শুরুতে বল থাকে 0, শেষে F/2 ইন্টু সরণ হচ্ছে x। তাহলে হাফ F(x), এটা হচ্ছে স্প্রিংয়ের সঞ্চিত স্থিতিশক্তি। আবার F = আমরা জানি F = কি জানি? kx। তাহলে হাফ F এর জায়গায় আমি kx বসালাম, আরেকটা এখানে x আছে, তাহলে হাফ kx²। এটা হচ্ছে প্রসারিত স্প্রিংয়ের স্থিতিশক্তি, ইউ নাম দিলাম। তাহলে স্প্রিংয়ের স্থিতিশক্তির পরিমাণ হাফ kx²। বাস, স্থিতিশক্তি শেষ। এরপর আমরা গতিশক্তি পড়ব। তাহলে গতিশক্তি, গতিশক্তি হচ্ছে বস্তুর গতির জন্য যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। এবার বস্তুর গতি থাকলে কত গতিশক্তি হয়, অর্থাৎ গতিশক্তির রাশিমালা আমরা নির্ণয় করব। গতিশক্তির রাশিমালা নির্ণয়, কীরকম রাশিমালা?
ধরি এম ভরের বস্তু ভি বেগে গতিশীল, এর গতির বিরুদ্ধে এফ বল প্রয়োগ করে এ মন্দন সৃষ্টি করা হলো। ফলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে স্থির অবস্থায় আসে। এটা আমরা ধরে নিলাম। কি ধরলাম? একটা বস্তু ভি বেগে যাচ্ছিল, এখানে গতিবেগ তার ভি, যেই দিকে যাচ্ছিল সেই গতির বিরুদ্ধে আমি বল প্রয়োগ করলাম এফ। তাহলে কি হবে? গতির বিরুদ্ধে বল প্রয়োগ করলে বস্তুর মন্দন হয়। এই মন্দন হওয়ার পরে ফলে বস্তুটা কিছুক্ষণ পরে এসে থেমে গেল এখানে। তার মানে এখানে গতিবেগ হয়ে গেল 0। অতিক্রান্ত দূরত্বটা এখানে বলা আছে এস। এস দূরত্ব যাবার পর থেমে যায়। তাহলে এখানে বস্তুটির গতিশক্তি কত? গতিশক্তির পরিমাপ হবে এই যে বল দ্বারা কার্য, এই কার্যটাকেই আমরা বস্তুর গতিশক্তির পরিমাপ বলবো। বস্তুর গতিশক্তির পরিমাণ হচ্ছে বল দ্বারা কার্য। বল দ্বারা কার্য মানে বল ইন্টু সরণ। এখানে সমান বলই প্রয়োগ হচ্ছে। বল মানে ভর ইন্টু ত্বরণ, এম ইন্টু এ ইন্টু এস। আবার এই যে সূত্রটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র থেকে আমরা লিখতে পারি প্রাথমিক গতিবেগ ভি স্কোয়ার, প্রাথমিকটাই ভি, অন্তিমটা 0, আর মন্দন হচ্ছে বলে 2as। 2as ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। তাহলে আমরা এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2a এটা লিখলাম। তাহলে বস্তুর গতিশক্তির পরিমাপ। আবার এখানে আমি জাস্ট এখানে এস এর মানটা এখানে বসিয়ে দেব। গতিশক্তির নাম দেয় একটা কে, গতিশক্তি কে। সুতরাং গতিশক্তি কে ইজ ইকুয়াল টু এই যে এম এ, তারপরে কি আছে এস, এসের জায়গায় আমি এটা বসাবো শুধু ভি স্কোয়ার বাই 2a। এ ক্যান্সেল, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তির পরিমাণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তার মানে বেগ বেশি হলে গতিশক্তি বেশি হবে এবং ভর বেশি হলেও গতিশক্তি বেশি হবে। তবে বেগের বর্গের সঙ্গে গতিশক্তি সমানুপাতিক আর ভরের সঙ্গে ডিরেক্টলি সমানুপাতিক। তার মানে ভর যদি দ্বিগুণ হয় গতিশক্তি দ্বিগুণ হবে, গতিবেগ যদি 2 গুণ হয় 4 গুণ হবে, 2 এর স্কোয়ার। যদি গতিবেগ যদি 3 গুণ বৃদ্ধি পায় গতিশক্তি কয় গুণ বৃদ্ধি পাবে? স্কোয়ার। তাহলে গতিবেগ যত গুণ বৃদ্ধি পাবে তার স্কোয়ার হিসাবে গতিশক্তি বাড়বে। তাহলে গতিবেগ যদি 3 গুণ বাড়ে 9 গুণ গতিশক্তি বাড়বে। এবার হচ্ছে তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতিটা কি? সংরক্ষী বলের ক্ষেত্রে যদি শুধুমাত্র সংরক্ষী বল থাকে, অন্য কোনো বল না থাকে, সংরক্ষী বলের ক্ষেত্রে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক। গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল সবসময় ধ্রুবক থাকবে, মানে চেঞ্জ হয় না। গতিশক্তি স্থিতিশক্তির যোগফল আমি মনে করি 10। এইখানে যখন একটা বস্তু আছে তখন গতিশক্তি স্থিতিশক্তির যোগফল মানে মোট শক্তি 10 আমি ধরলাম। আমি যদি বস্তুটাকে ছেড়ে দিই, যখন নিচের দিকে পড়বে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ কিন্তু 10ই হবে। কিন্তু এখান থেকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে এখানে বস্তুর গতিবেগ কত? 0। তাহলে গতিবেগ না থাকলে গতিশক্তি থাকবে? তাহলে এখানে গতিশক্তি নেই, কিন্তু একটা উচ্চতায় আছে জন্য এর স্থিতিশক্তি আছে। স্থিতিশক্তি তো উচ্চতার জন্য হয় আর গতির জন্য গতিশক্তি হয়। তাহলে এখানে মোট শক্তি বলতে শুধু স্থিতিশক্তিটাই। তার মানে এখানে মোট শক্তি 10, মানে স্থিতিশক্তিটাই 10, গতিশক্তি কত? 0। এবার যখন পড়ার মুহূর্তে এখানে একটা বিন্দু, উচ্চতা কমে গেল, তাহলে কি কমবে? স্থিতিশক্তি কমে হলো 6, মানে এখন স্থিতিশক্তি হচ্ছে 6। তাহলে আবার গতিবেগ বেড়ে যাবে, তার জন্য গতিশক্তি একটা কমলো আরেকটা কিন্তু বাড়বে, মানে স্থিতিশক্তি কমলো কিন্তু গতিশক্তি আবার বাড়বে, গতিশক্তি বেড়ে হবে আবার 4। তার মানে মোট শক্তির পরিমাণটা সেই 10ই হতে হবে। আবার মাটি যখন গিয়ে আঘাত করবে বস্তুটি তখন আবার স্থিতিশক্তি 0, সমস্ত শক্তিটাই তখন গতিশক্তি 10। এটাই হচ্ছে সংরক্ষী বল ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। তাহলে অভিকর্ষের অধীনে মোট শক্তি ধ্রুবক, এটা আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক যে কেসটা বললাম এই ক্ষেত্রে আমরা প্রমাণ করে দেখাবো যে সব জায়গায় মোট শক্তি সমান। ধরি এ একটা বিন্দু, এই বিন্দু থেকে এম ভরের একটা বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই উচ্চতাটা হচ্ছে এইচ। ধরি এম ভরের বস্তুকে এইচ উচ্চতা থেকে ছেড়ে দেওয়া
হলো, একটা বিন্দু নাম দিই, এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, তাহলে এ বিন্দুতে মোট শক্তি ই ইজ ইকুয়াল টু ইউ প্লাস কে, ই এ নাম দিলাম, এই বিন্দু। স্থিতিশক্তিটাই mgh, গতিশক্তি 0, তার মানে ই এ হচ্ছে mgh। এটা হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি। এইবার বস্তু যখন পড়বে, যখন বি বিন্দুতে আসবে, তখন তার গতিবেগ যদি ভি হয়, নামার গতিবেগ, তাহলে এখানে গতিশক্তিও আছে, স্থিতিশক্তিও আছে। এবার বি বিন্দুতে এটা এক্স দূরত্ব নেমে আসলো। বি বিন্দুতে মোট শক্তি ইবি ইজ ইকুয়াল টু ইউবি প্লাস কেবি, ইউবি এমজি এইচ মাইনাস এক্স, আর কেবি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। কী হলো? এইখানকার স্থিতিশক্তি কত? এমজি ইন্টু এই উচ্চতা। এই উচ্চতা কত? এইচ থেকে এক্স বিয়োগ করো, তাহলে এই উচ্চতা পাওয়া যাবে। এইচ থেকে এক্স বিয়োগ করলে এই উচ্চতা পাওয়া যাবে। তাহলে mg এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে স্থিতিশক্তি। আর এখানে গতিবেগ কত? ভি, সেই জন্য গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। হলো? আবার দেখো, এটা তাহলে mgh মাইনাস mgx এটা হয়, প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, সাইডে একটু করে নাও, ভি স্কোয়ার ইজ ইকুয়াল 0 স্কোয়ার প্লাস 2gx, তাহলে ইজ ইকুয়াল টু 2gx। ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2gx, তাহলে হাফ এম ইন্টু 2gx। তাহলে দেখো mgx আর mgx ক্যান্সেল, এটা mgx মাইনাস mgx, এটা প্লাস mgx ক্যান্সেল, থাকলো কি? শুধুমাত্র mgh। mghটা কি? মোট শক্তি। কোথাকার? বি বিন্দুর মোট শক্তি। এ বিন্দুর মোট শক্তি কত ছিল? এটাও তো mgh। তাহলে বি বিন্দুতে মোট শক্তি আর এ বিন্দুতে মোট শক্তি তাহলে সমান। অনুরূপভাবে দেখানো যায়, আমি যদি এখানে একটা বিন্দু নিই, সি বিন্দু, অনুরূপে দেখানো যায় সি বিন্দুতে মোট শক্তি ইসি, এটাও mgh। তো সব জায়গা তাহলে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং ইএ ইকুয়াল টু ইভি ইকুয়াল টু ইসি। সুতরাং আমরা লিখে দিতে পারি এখন, অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর মোট শক্তি ধ্রুবক। তাহলে অভিকর্ষের অধীনে মোট শক্তি আমরা দেখলাম যে কোনো বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান থাকে। অবশ্যই যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি সব ক্ষেত্রে হবে না, শুধু সংরক্ষী বলের ক্ষেত্রে হবে, ঘর্ষণ বলের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। হ্যাঁ, ব্যাস, তাহলে এই চ্যাপ্টার এখানে কমপ্লিট হলো। কিছু অঙ্ক করলে এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হবে।